আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লাইটনিং প্রোটেকশন সিস্টেম। ওকে, লাইটনিং প্রোটেকশন সিস্টেম সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন। লাইটনিং প্রোটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করলে বা কাজ করলে প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে রিস্ক অ্যাসেসমেন্ট। ওকে, রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া বিএনবিসি তে দিছে। বাট রিস্ক অ্যাসেসমেন্ট এটা আসলে একটা একটু বড় একটা টপিক। ওকে, একটু বড় একটা টপিক, যেটা আমাদের এই পার্টের অন্তর্ভুক্ত না। তবে রিস্ক অ্যাসেসমেন্ট যদি আলোচনা না করি তাহলে আপনারা আসলে লাইটনিং প্রোডাকশন সিস্টেম নিয়ে কাজ করবেন কিভাবে? লাইটনিং প্রোডাকশন সিস্টেম নিয়ে কাজ করার জন্য এনএফপিএ 780 তে আর একটু সহজ গাইডলাইন দেওয়া আছে। ওকে, সেটা হলো এখানে এখানে রিস্ক অ্যাসেসমেন্ট তার চেয়েও আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের যে বিল্ডিং, আমরা যে বিল্ডিং গুলো নিয়ে বা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেটা যাই হোক যেগুলো নিয়ে কাজ করবো, সেই বিল্ডিং গুলোর হাইট যদি আমি আরেকটু সহজ করে যদি বলি, ক্লাস এই যে এখানে আমাদের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলোকে যারা দুই ভাগে বিভক্ত করছে, একটা হলো ক্লাস 1 মেটেরিয়ালস, ক্লাস 2 মেটেরিয়ালস। লাইটনিং কন্ডাক্টর, এয়ার টার্মিনাল, গ্রাউন্ড টার্মিনাল এন্ড অ্যাসোসিয়েটেড ফিটিং রিকোয়ার্ড ফর প্রোডাকশন অফ স্ট্রাকচার নট এক্সিডিং 23 মিটার। অর্থাৎ যে সমস্ত স্ট্রাকচার, এখানে বিল্ডিং না বলে আসলে স্ট্রাকচার বলছে আর কি, যা হোক মূল বিষয় আমাদের দেশের ক্ষেত্রে সেটা বিল্ডিং, কারণ এনএপি তো ইউএসএ। ওদের দেশে বিল্ডিং নাই বিষয়টা এরকম না, বাট ওদের স্ট্রাকচার, বিল্ডিং তো আসলে একটা স্ট্রাকচার। সো স্ট্রাকচার নট এক্সিড, অর্থাৎ কোন একটা স্ট্রাকচারের রুফ অর্থাৎ হাইট, সেটা টপ যদি 23 মিটারের বেশি না হয় তাহলে আমরা ক্লাস 1 মেটেরিয়াল ইউজ করি, লাইটনিং প্রোটেকশন সিস্টেম করব। এবং যদি স্ট্রাকচার হাইট 32 মিটার এক্সিড করে, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাইলাম, যে আমরা ওই রিস্ক অ্যাসেসমেন্টের এত কেউ যদি করতে চান করতে পারেন, সেটা হয়তো একটা সেপারেট লেকচার বা সেপারেট ক্লাসে নেওয়া হতে পারে। আপনারা যদি ইন্টারেস্ট প্রকাশ করেন তাহলে হয়তো আইসি অনুযায়ী সেটা আমি করে দিতে পারবো। বাট এনএলপি অনুযায়ী যদি আমরা করি সেক্ষেত্রে হলো যে আমরা আমাদের যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু বিল্ডিং, যে সমস্ত বিল্ডিং এর হাইট 23 মিটারের কম বা 75 ফিট এর কম, আর যে সমস্ত বিল্ডিং 75 ফিট বা 23 মিটারের বেশি। যেমন আমাদের একটা বিল্ডিং এর যদি 3 মিটার বা 3.5 মিটার হয় একতলা একটা বিল্ডিং, তাহলে 23 মিটারে কত, ধরে নিলাম 6 তলা একটা বিল্ডিং। ওকে, সো যদি 6 তলা বিল্ডিং হয় তার মানে লাইটনিং এর প্রোটেকশন সিস্টেম লাগবে, আর বেশি হইলেও তো লাগবেই। বাট যদি 3 তলা, এখানে অবশ্য বলছে নট এক্সিডিং। ওকে, সো তার মানে কি, 6 তলা ধরে নিলাম, 6 তলার হলো একটা স্ট্যান্ডার্ড। 6 তলা বা তার নিচের বিল্ডিং যদি হয় সেক্ষেত্রে আমরা ক্লাস 1 মেটেরিয়াল বা ক্লাস 1, আর যদি 6 তলা বা তার উপরে হয় তাহলে আমরা 23 ক্লাস 2 টাইপের মেটেরিয়াল ইউজ করব। ওকে, আমরা ওই যে রিস্ক অ্যাসেসমেন্টে না যায়, রিস্ক অ্যাসেসমেন্টটাকে বাইপাস করে আমরা এই এই হাইটে নিয়ে আসলাম, যে কোনো স্ট্রাকচারের হাইট যদি 23 হয় তাহলে আমরা লাইটনিং প্রোডাকশন করবো এরকম। আর যদি 23 মিটার না হয়, 23 মিটারের বেশি হয়, তাহলে ক্লাস 2 মেটেরিয়াল ইউজ করে লাইটনিং প্রোডাকশন সিস্টেম নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা, এখন এই লাইটনিং প্রোডাকশন সিস্টেমে কি কি পার্ট থাকে সেগুলো নিয়ে বিএনবিসি তে একটু আলোচনা করা হয়েছে। লাইটনিং সিস্টেমটা কিভাবে কাজ করে আসলে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে আগে। লাইটনিং প্রোডাকশন সিস্টেমটা কিভাবে কাজ করে।
অর্থাৎ এখানে যদি আমরা দেখি আকাশে যে ওই যে বজ্রপাত হয় আর কি, লাইটনিং মানে ওই যে বজ্রপাত, আপনারা তো জানেন বজ্রপাত হয়, সেটা হলো কোনো বিল্ডিং এর উপরে যদি এরকম কোনো বজ্রপাত হয়, সেই বজ্রপাত গুলোকে একটা হেমিস্ফিয়ারের সাথে তুলনা করা হয়। হেমিস্ফিয়ারটা কি, হেমিস্ফিয়ারটা হলো একটা বল আর কি, অনেকটা বল টাইপের, মানে বৃত্তাকার একটা কিছু। ওকে, এখানে যে পিকচারটা দেখাইলাম, আহ, এরকম এটা, এগুলো অনেক গবেষণা রিসার্চের বিষয়। এগুলো নিয়ে আমাদের আসলে এতটা অ্যানালাইসিস না করলেও হবে, শুধু ডিজাইন করার জন্য। বাট কেউ যদি ইন্টারেস্ট প্রকাশ করেন যারা আমি আরো অনেক বেশি জানতে চাই, অনেক বেশি শিখতে চাই, সেক্ষেত্রে ভিন্ন কথা। ওকে, তো লাইটনিং পয়েন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে, যদি কোনো একটা বিল্ডিং এর উপরে এরকম লাইটনিং স্ট্রাইক হয়, তাহলে সেই লাইটনিং স্ট্রাইকটা বিল্ডিং এ টাচ না করে এয়ার টার্মিনালে টাচ করে। তো তাহলে লাইটনিং প্রোডাকশন মানে কি, ভোল্টেজ এবং একটা কারেন্ট, কারেন্ট অনেক থাকে, তাহলে সেই কারেন্টটা বিল্ডিং এর ভিতরে, বিল্ডিং এর ভিতর দিয়ে ফ্লো না করে ওই লাইটনিং প্রোডাকশনের সাথে কানেক্টেড যে কেবল থাকে, সেই কেবলের মাধ্যমে মাটির নিচে যে আর্থিং থাকে সেই আর্থিং এ চলে যায়। ওকে, আরেকটু সুন্দরভাবে যদি দেখাই, তাহলে এখানে একটা স্ট্রাকচার আছে, এই যে এখানে, এখানে এটা মনে করেন কোন একটা বিল্ডিং এর ছাদ। ওকে, এখানে যদিও মনে হচ্ছে এটা একতলা, বাট ধরে নিন এটা 20 তলা বিল্ডিং। এটা হলো বিল্ডিং এর ছাদ, এই বিল্ডিং এর ছাদে এয়ার টার্মিনাল বসানো আছে। ওকে, এয়ার টার্মিনাল কিভাবে, কত কিভাবে বসাইছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আগে আমি বলতে চাচ্ছি যে এয়ার টার্মিনাল লাইটনিং প্রোডাকশন সিস্টেমটা কিভাবে কাজ করে। ওকে, এখন এই বিল্ডিং এর উপরে যদি লাইটনিং স্ট্রাইক হয়, তাহলে এখানে যে এয়ার টার্মিনাল গুলো আছে, প্রথমে এই এয়ার টার্মিনাল গুলোতে আঘাত করবে, অর্থাৎ লাইটনিং স্ট্রাইক যে কারেন্ট আছে এয়ার টার্মিনাল গুলোতে হিট করবে। তারপর সেই এয়ার টার্মিনাল গুলোর সাথে এই যে দেখেন কপারের ট্যাপ, প্রত্যেকটা এয়ার টার্মিনালের সাথে কপারের ট্যাপ দ্বারা কানেক্টেড আছে। এই কপারের ট্যাপ গুলো আবার ডাউন কন্ডাক্টরের মাধ্যমে আর মাটির নিচে আর্থিং এর সাথে কানেক্টেড আছে। ওকে, সো যদি কোনো বিল্ডিং এর উপরে লাইটনিং প্রোডাকশন, লাইটনিং বা বা বজ্রপাত পড়ে, সেটা এয়ার টার্মিনাল হয়ে এই ডাউন কন্ডাক্টর হয়ে মাটির নিচে চলে যাবে, তখন আর বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না। এর জন্য মূলত লাইটনিং প্রোডাকশন সিস্টেমটা করা হয়। ওকে, তাহলে আমরা এখানে কি কি ইকুইপমেন্ট লাগে, ইকুইপমেন্ট লাগে হলো এয়ার টার্মিনাল লাগে। ওকে, তারপর এয়ার টার্মিনাল গুলো ওই যে ছাদের উপরে একটার সাথে আর একটা কানেক্টেড দেওয়ার জন্য কপার টেপ, তারপর আবার মাটির নিচে নেওয়ার জন্য ডাউন কন্ডাক্টর, এটাকে বলে ডাউন কন্ডাক্টর। আর তারপর তো আর্থিং, আর্থিং নিয়ে তো আগে যে লেকচার আছে ওই লেকচারই ফাইন। ওকে, আর্থিং এর জন্য আর নতুন লেকচার নেওয়া হবে না, আগের যে লেকচার আছে ওই লেকচারটা, আর্থিং আসলে একই। আচ্ছা, এখন আমরা যদি বিএনবিসি তে এখানে দেখি, এই যে এয়ার টার্মিনাল যেটা আমি দেখাইলাম, সেই এয়ার টার্মিনাল সম্পর্কে বলা আছে কপার, কপারের রড মিনিমাম অফ 12 ডায়ামিটার। অর্থাৎ আমরা যে এয়ার টার্মিনাল গুলো, ওই যে এয়ার টার্মিনাল গুলো ইউজ করব, সেই এয়ার টার্মিনাল গুলো যে ডায়ামিটার হবে, মানে ক্রস সেকশনের কথা বলা হয় না এখানে, ডায়ামিটার বলা হচ্ছে, এটা কিন্তু ক্রস সেকশন না আবার, হ্যাঁ ডায়ামিটার 12 mm মিলিমিটার। সো এটাকে ক্রস সেকশনে নিলে যা হবে তাই, ক্রস সেকশন মানে কি, পাই আর স্কোয়ার। ওকে, আর এখানে কিন্তু 12 mm হলো ডায়ামিটার মানে ডি, আর 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 লিখতে গেলে কিন্তু এটা 6 হবে, রেডিয়াসে হবে কত, 6। ওকে, সো ক্যালকুলেশন করার সময় এই জিনিসটা আহ, খেয়াল করতে হবে। ওকে, আর এয়ার টার্মিনাল গুলো যে আমরা কানে বসাইছি, এটা কিন্তু কপার টেপের উপরেই শুধু বসাইছি এরকম না, এয়ার টার্মিনাল গুলো কিন্তু একটা বেজের উপর বসায়। তারপর ওই বেজটা ওই নিচে যে কপারের টেপ থাকে, ওই কপারের, মানে কপারের যে স্ট্রিপ থাকে সেই স্ট্রিপের সাথে কানেক্টেড হয়। ওকে, তার মানে এয়ার টার্মিনালটা বসানো হয় একটা স্ট্রিপের উপরে। যেমন আমি যদি একটু সহজ আর একটু বড় করে এঁকে দেখাই, সরি, এঁকে নিলাম, এটা মনে করেন আমার একটা ছাদ। ওকে, এখানে একটা এয়ার টার্মিনাল বসাবো। সো এখানে আমি এরকম একটা বেজ, একটা বেজ প্লেট, এখানে একটা বেজ প্লেট, এখানে একটা বেজ প্লেট, এরকম একটা নির্দিষ্ট দূরত্বে বেজ প্লেট, কতটুকু দূরত্বে বেজ প্লেট থাকবে সেটা আমি পরে আসতেছি, পরে বলবো। আগে হলো কিভাবে কানেকশনটা দেয় সেটা আমি মানে দেখাচ্ছি। ওকে, তো এরকম একটা বেস প্লেট থাকে, সেই বেস প্লেটের উপরে এয়ার টার্মিনালটা কানেক্ট করা হয়, নাট বোল্টের মাধ্যমে কানেক্ট করা হয়, এটাই সেখানে বলা হয়েছে।
আমাদের যে এয়ার টার্মিনালটা বসাবো, সেই এয়ার টার্মিনালের ডায়ামিটার হোক মিনিমাম 12, বেশি হইতে পারবে বাট কম হইতে পারবে না। এবং সেটা যে আমরা বসাবো যে বেস প্লেটে বসাবো, সেই প্লেটের সাইজও এখানে বলে দেওয়া আছে। উইথ এবং লেন্থ হবে 152 mm, মিনিমাম ডাইমেনশন, এটা হলো মিনিমাম বলা আছে। ওকে, আমরা চাইলে আরো বেশি নিতে পারবো, তবে কম নিতে পারবো না। মিনিমাম 152 mm by 152, এবং থিকনেস এই যে 13 mm টা কি, 13 mm টা হলো থিকনেস যে বেস প্লেট এটার উপরে। অর্থাৎ আমি এখানে যে ওই যে চার কোণাওয়ালা যে বেজটা তৈরি করছি সেটার বেজের এইটা হবে 150, এটা হবে 150, এটা 152, এটা 152, সরি 150 না 152, মানে চারটায় কি 152, 152, 152। আর থিকনেসটা হবে কত, 13, মানে 13। ওকে, এখানে এটা বলা আছে। তারপর এখন হাইট কত হবে, এই যে এখানে একটা হাইটের ব্যাপারে বলে দেওয়া আছে আমাদের বিএনপিসি তে, যে হাইট আমরা যে এখানে তাদের উপরে যে এটা বসাবো, আমি যদি এই পিকচারটা দেখি যে এখানে যে টার্মিনালটা আছে হাইট, এটার হাইট কত হবে। হাইট অফ দ্য এয়ার টার্মিনাল shall be 300 mm above the highest point of the building, fulfill all condition NFPA। অর্থাৎ এখানে ওরা বলে দিচ্ছে যে এখানে হাইট কত হবে। হাইটটা হলো যে বিল্ডিং এর ছাদের উপরে কিন্তু আবার অনেক ধরনের কিছু পয়েন্ট থাকতে পারে, বিশেষ করে ওই যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক হইলে, পানির ট্যাঙ্ক থাকে বা এরকম, বা কেউ হয়তো কমিউনিটি সেন্টার করে, সেক্ষেত্রে হয়তো কমিউনিটি সেন্টারের উপরে বসাইতে হবে। অর্থাৎ ছাদের উপরে যে যদি কোনো স্থাবর সম্পত্তি, স্থাবর কোনো কিছু থাকে, ফিক্স কোনো কিছু থাকে, তাহলে সেটা থেকে আরো 300 mm উপরে হইতে হবে। ওকে, 300 mm উপরে হইতে হবে, এবং সেটা এনএফপি এর 700 এত ফুলফিল করতে হবে। ওকে, তারপরে যে ডাউন কন্ডাক্টর, ডাউন কন্ডাক্টর বলা আছে এখানে। ডাউন কন্ডাক্টর পিভিসি ইনসুলেটেড, এটা হলো ইনসুলেটেড কন্ডাক্টর। ডাউন কন্ডাক্টর কোনটা আমি দেখাইছিলাম, এই যে দেখাইছিলাম ওই যে ছাদের উপর থেকে আর্থ পর্যন্ত যেটা আসে সেটাকে ডাউন কন্ডাক্টর বলে। ওকে, তারপর হলো রুফ কন্ডাক্টর। রুফ কন্ডাক্টর কোনটা, রুফ কন্ডাক্টর হলো এই যে কপার স্ট্রিপ, এই যে আমি একটু আগে বলছিলাম না কপার স্ট্রিপ, এটাকে আমি কপার টেপ টেপ বলতেছিলাম আর কি। কপার স্ট্রিপ, ওকে, কপার স্ট্রিপ এটা হলো ওই যে উইথ 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 থাকে, থিকনেস থাকে, লেন্থ, এই তো কপার স্ট্রিপ আর কি, টেপ, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপর আর্থ ইলেকট্রোড ওই যে আর্থিং, গতকালকে আর্থিং নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কাজে আজকে ওই যে এয়ার টার্মিনালের ডায়ামিটার নিয়ে আলোচনা করলাম, তার বেস প্লেট নিয়ে আলোচনা করলাম। ডায়ামিটার হলো মিনিমাম, বেস প্লেটটা যেটা বলা আছে বেস প্লেট সেটাও মিনিমাম। তারপর ছাদের উপরে যে হাইস্ট পয়েন্ট থাকে সেই পয়েন্ট থেকে তার উপরে হলো 300 mm থাকতে হবে। এখানে তিনটা স্পেসিফিকেশন এখানে বলে দেওয়া আছে। বাকিগুলো ডাউন কন্ডাক্টর, রুফ কন্ডাক্টর সম্পর্কে ওখানে একটা থিকনেস বলা আছে, দ্য জয়েন্ট শ্যাল বি মেড ইউজিং ক্ল্যাম্প অফ প্রপার স্টিফ appropriate brass bolt and a washer। ওকে, ওই যে জয়েন্ট গুলোকে আমরা দিবি, যে বলছিলাম যে নাট বোল্ট। আচ্ছা, ডাউন কন্ডাক্টরের সাইজ সম্পর্কে এখানে বলা নাই, রুফ কন্ডাক্টরের সাইজ সম্পর্কে এখানে বলা নাই, সমস্যা নেই, আমরা এনএফপিএ তে চেক করবো কত আছে। ওকে, তাহলে এখন লাইটনিং প্রোটেকশনের সিস্টেম মানে কি কি ইকুইপমেন্ট ইউজ হয় সেটা তো আপনারা মোটামুটি ক্লিয়ার। এয়ার টার্মিনাল থাকে, তারপর প্রত্যেকটা এয়ার টার্মিনাল একটা আরেকটার সাথে এয়ার টার্মিনাল থাকে, এয়ার টার্মিনাল গুলো ওই যে বেস প্লেটের উপর বসানো থাকে, এটা হলো দুইটা। তারপর প্রত্যেকটা এয়ার টার্মিনাল আবার রুফ কন্ডাক্টর, তো রুফ কন্ডাক্টর মানে কি, ওই যে কপার স্ট্রিপের মাধ্যমে কানেক্টেড থাকে, যেটা আমরা এখানে যে স্পষ্ট ছবিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এয়ার টার্মিনাল একটা আর একটার সাথে কানেক্টেড, বাট বেস প্লেটটা এখানে হয়তো দেখা যাচ্ছে না আর কি। এবং ডাউন কন্ডাক্টর থাকে এবং আর্থিং থাকে। ওকে, এবং এই এয়ার টার্মিনালের সাইজ কত, মিনিমাম 12 mm, এবং বেস প্লেটের সাইজ 150 to 152, এবং থিকনেস 13 mm। ওকে, এই সম্পর্কে আমরা জানলাম। বাট এর উপরে যে ডাউন কন্ডাক্টরের সাইজ সম্পর্কেও বিএনবিসি তে আমরা এখানে কিছু বলা নাই, হয়তো নিচের দিকে থাকতে পারে। আচ্ছা, বিএনবিসি যেহেতু এখানে আইসাই এনএফপি এর রেফারেন্স দিচ্ছে, এনএফপি তে আমরা চলে যাই। ওকে, প্রথমে আসেন আমরা ওই যে সাইজ গুলো নিয়ে একটু আলোচনা করি।
আমি যেহেতু যে পিপিটি করে, যেমন আমি এখান থেকে কপি পেস্ট করে পিপিটিতে নিয়ে আপনাদেরকে পড়াই, আপনাদেরকে দেখাইতে পারতাম। কিন্তু আমি আসলে ওই যে হয়তো পিপিটি বানানোর দরকার নাই, আমার মনে হচ্ছে যে এইভাবেই আসলে আমার কাছে অনেকটা মনে হয় আর কি, যে সরাসরি একদম স্পেসিফিকেশন থেকে, স্পেসিফিকেশনে কি লেখা আছে সেটা থেকে আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখেন আমি এখানে যেটা বলতেছিলাম, ওই যে এই যে দেখেন, অর্ডিনারি স্ট্রাকচার নট এক্সিডিং, অর্থাৎ যে স্ট্রাকচারের হাইট 23 মিটার এক্সিড করে না, মানে মনে করেন 75 মিটার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ক্লাস ওয়ান মেটেরিয়াল টাইপ ইউজ করব। সে ক্লাস ওয়ান মানে কি? ক্লাস ওয়ান মানে হলো এয়ার টার্মিনাল সলিড। সলিড যদি হয় ডায়ামিটার 9.5 mm। বাট বিএনবিসি তে কিন্তু বলছে 12। আমরা এক্ষেত্রে বিএনবিসি তেই ফলো করব। বিএনবিসি তে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা বিএনবিসি ফলো করব। বিএনবিসি থেকে যদি কোনো ইনফরমেশন আমরা না পাই বা আমরা খুঁজে না পাই, তখন আমরা অন্য কোথাও যাব। ওকে। টিউবুলার, সাধারণত টিউবুলার ইউজ হয় না, বাট যদি ইউজ হয় তাহলে টিউবুলার সম্পর্কে বিএনপিসি তে কিছু বলা নাই, শুধু সলিড সম্পর্কে বলা আছে ডায়ামিটার 12 mm। সো আমরা সেটা 12 mm ইউজ করব। তারপর মেইন কন্ডাক্টর, এখানে কিন্তু ডাউন কন্ডাক্টর বলে কিছু বলে নাই, শুধু বলছে মেইন কন্ডাক্টর। ওকে, মেইন কন্ডাক্টর 29 mm²। ওকে, মেইন কন্ডাক্টর, মেইন কন্ডাক্টরটা কোনটা? মেইন কন্ডাক্টরটা হলো ইয়ে ডাউন কন্ডাক্টর। ওকে, ওই যে আর্থিং এর সাথে যেটা নামছে, অর্থাৎ আমার যে বিল্ডিং, বিল্ডিং থেকে ওই মাটিতে যেটা নামছে, আর্থিং এর সাথে যেটা কানেক্টেড হয়েছে, সেটা হলো ডাউন কন্ডাক্টর। সেটার সাইজ হলো 29 mm², ক্লাস 1। ওকে, ক্লাস 1 কখন ইউজ করবো? বিল্ডিং এর হাইট যদি 23 মিটার বা 75 ফিট এর চেয়ে কম হয়। ওকে। আর হলো বন্ডিং কন্ডাক্টর, বন্ডিং কন্ডাক্টর বা বন্ডিং স্টিক, এটার যে থিকনেস, থিকনেস উইথ সম্পর্কে বলা আছে, যে থিকনেস এত হবে, উইথ এত হবে। আর লেন্থ কত হবে? লেন্থ তো ওই যে সারা বিল্ডিং এর রুফে, ছাদের যত প্রয়োজন হয় ততটুকুই আমার লাগবে আর কি। ঠিক আছে, এটা হলো ছাদের। ঠিক আছে। এখন আমাদের বিল্ডিং এর হাইট যদি 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলা বা 20 তলা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমরা ক্লাস 2 মেটেরিয়াল ইউজ করব। ক্লাস 2 মেটেরিয়াল, যে ক্লাস 2 মেটেরিয়াল ক্ষেত্রে ইয়ার টার্মিনাল যেটা বিএনবিসি তে যেটা বলা আছে 12 12 mm, এখানে বলা আছে 12.7 mm। ওকে, এটা আর এটা হবে মিনিমাম, মিনিমাম। ওকে, আমরা এর চেয়ে বেশি ইউজ করতে পারবো, বাট কম ইউজ করা যাবে না। আর মেইন কন্ডাক্টর হলো কি? কেবল। মেইন কন্ডাক্টর, যে ডাউন কন্ডাক্টর যেটা হয় সেটা হলো কেবল। কেবল হলো 58 mm²। এটা হলো মিনিমাম, আমরা আরো বেশি ইউজ করতে পারবো, 90 90 ইউজ করতে পারবো। আর বন্ডিং কন্ডাক্টর 1.3, 7.2 mm উইথ, অর্থাৎ উইথে একটু বেশি থাকবে। অর্থাৎ উইথ উইথ এরকম উইথ উইথ একটু বেশি। হ্যাঁ, উইথ যদি বেশি না হয় তাহলে তো আসলে কানেকশন করা যাবে না। মানে এখানে যদি একটা হুল করতে হয়, তাই না, তাহলে উইথ একটু বেশি লাগবে। ওকে, তাহলে আমরা এগুলো সম্পর্কে জানলাম আর কি। হ্যাঁ, আর আর্থিং নিয়ে তো আগের লেকচারে যে আর্থিং আছে ওইটা নিয়ে আপনারা ওইটাই আপনারা দেখে নেবেন। ওকে, আর্থিং তো একই। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এই যে এখানে এয়ার টার্মিনালের হাইট সম্পর্কে বলা আছে। যেমন এয়ার টার্মিনালের হাইট বলে দেওয়া আছে, বিএনবিসি তে বলা আছে 300 mm। 300 mm এর চেয়ে বেশি হইতে হবে। ওকে, 300 mm এর চেয়ে বেশি হইতে হবে। দ্য টিপ অফ এয়ার টার্মিনাল শ্যাল নট বি, এটা শ্যাল মানে কিন্তু অবশ্যই লেস দেন 254। ওকে, বিএনবিসি তে 300, আর এটা হচ্ছে নট লেস দেন, মানে এর যে বেশি হইতে পারবে। সো আমরা এর চেয়ে বেশি, 254 মানে হলো কত? 10 ইঞ্চি। তা আমরা যদি 300 ধরি তাহলে ধরে নিতে পারি 12 সেন্টি বা 12 ইঞ্চি বা 1 ফিট। সেটা কি? সেটা হলো, দেখেন এখানে, এই যে দেখেন আমি যে বেস প্লেটের কথা যেটা বলছিলাম, যে দেখছেন এখানে এই যে গোলাকার বেস প্লেট, এটার উপরে ওই যে দেখেন এটা হলো কপার স্টিপ। কপার স্টিপটা এখানে নাট বোল্ট দ্বারা কানেকশন দেওয়া, আর বেস প্লেটের উপরে এয়ার টার্মিনালটা আছে। সো এই যে এয়ার টার্মিনালের যে টপ থেকে বটম, এটা হলো যে ছাদের উপরে ফিট করা হয়েছে। ছাদের উপরে যদি সেটা আমি ফিট করি, কানেকশন দিই, তাহলে হচ্ছে এয়ার ডিস্টেন্স এর পরিমাণটা কত হবে? নট লেস দেন 254, নট লেস দেন, মানে 254 mm এর কম হইতে পারবে না, বেশি হইতে পারবে। আর এখন আমি তো এটা ছাদের উপরে ফিট করছি। ওকে, ছাদের উপরে কোনো কারণে যদি আমি ছাদের উপরে ফিট করতে পারি নাই, মনে করেন আমি সেটা ওয়ালে ফিট করছি,
সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে ওই যে এটা হলো ছাদের উপর থেকে, এটাই কিন্তু বিএনবিসি তে বলছে যে আমি যদি কোনো কারণে নিচেও ফিট করি, বাট আমার এই যে টার্মিনালের যে হাইট, সেই হাইটটা আমার ওই যে ছাদের উপর থেকে শুরু হবে। ওকে, এটা কিন্তু এই যে এখানে ফিট করছি, তাই আমার এখান থেকে এখানে 254 mm বা 300 mm হবে এরকম না। ওকে, এটা হবে এই ছাদের উপর থেকে, ছাদের উপর থেকে টপ পয়েন্ট। আর ওই যে টিপ যেটা বলা হয়েছে, টিপ এটা শার্পও হইতে পারবে, আবার এরকম স্টার্ট হইতে পারবে আর কি। ওকে, সরি, শার্প অর ব্লান্ট, শার্প অর ব্লান্ট। এবার শার্প মানে একটু চুকা আর কি, আর ব্লান্ট মানে হলো যে নর্মালি যে এরকম থাকে আর কি, যে এটাকে বাংলায় বোকা বলে। ব্লান্ট মানে ওই যে ইয়ে আর কি, ওই এরকম শার্প না আর কি, এরকম না আর কি। আচ্ছা, এয়ার টার্মিনালের সাপোর্ট, ওই যে সাপোর্টের কথা বলা হয়েছে, সাপোর্ট সাপোর্ট হলো ওই যে এটা আর কি, যদি আমরা ছাদে ফিট করি তাহলে তো সাপোর্ট ওই যে বেস প্লেটটাই থাকে। আর যদি ছাদে ইউজ না করি সেক্ষেত্রে সাপোর্টের সাহায্যে সাপোর্টের সাহায্যে আমরা ওই যে আমাদের তো এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, সো এই ডিস্টেন্সটা মেনটেন করার জন্য আমাদেরকে একটু সাপোর্ট নেওয়ার অপশন আছে। ওকে, তো এয়ার টার্মিনাল এক্সিড এত এমএম ইন হাইট এবং এরিয়া অবজেক্ট দেয়ার নট লেস দেন ওয়ান হাফ অফ দেয়ার হাইট। এয়ার টার্মিনালের হাইট যদি 600 mm অর্থাৎ 24 ইঞ্চি মানে 2 ফুট হয়। ওকে, 2 ফুট হয়, তাহলে তাদের যে সাপোর্ট সাপোর্ট স্ট্রাকচার ওয়ান হাফ অফ দেয়ার হাইট, সাপোর্ট স্ট্রাকচার ওয়ান হাফ মানে 12 ইঞ্চি হতে হবে, মানে অনেক বেশি হওয়া যাবে না আর কি, এরকম। ওকে, এরকম অনেক বেশি হওয়া যাবে না, এটাই এখানে এক্সপ্লেন করছে। এখানে ওই যেটা বললাম যে হাইট যদি একটু বেশি হয় এয়ার টার্মিনালের কোনো কারণে, সেক্ষেত্রে তার করণীয় কিভাবে? ওই যে 600 mm, ওকে, আমার এয়ার টার্মিনালের হাইট যদি 600 mm হয়, ওই যে রুফ থেকে যে উপরে যে এয়ার টার্মিনাল সেটা যদি 600 mm হয়, সেক্ষেত্রে আমার এয়ার টার্মিনাল ওভার 600 যে হাই আর সাপোর্টেড, তখন একটা সাপোর্টের সাহায্যে, অর্থাৎ আমার এয়ার টার্মিনালের হাইট যদি একটু বেশি হয়, তখন সেটাকে একটা সাপোর্ট, এই যে দেখেন এটা একটা সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট, শুধুমাত্র এটা হলেই হবে না। অর্থাৎ সাপোর্ট বলতে কি বোঝাচ্ছে এখানে আমি একটু বলি। আমার যে এয়ার টার্মিনাল, এই এয়ার টার্মিনালটা যদি একটু বড় হয় আর কি, লম্বা হয়, 2 ফিট হয়, সেক্ষেত্রে আমার এই শুধুমাত্র এই যে বেস প্লেটের মাধ্যমে ইনস্টল ইনস্টল না করে, শুধু বেস প্লেটের সাথে কানেকশন না দিয়ে, বলতে চাচ্ছি একটা সাপোর্ট স্ট্রাকচারের মাধ্যমে যাতে আমি কানেকশনটা দিই। আর এটাই হলো সেই সাপোর্ট স্ট্রাকচার, এবং এই অংশটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে এটার সাথে এবং এটার সাথে। তারপরে এটাকে আবার সাপোর্ট দিচ্ছে এই যে এই পাশে একটা, যেটা আমরা বলি টানা দেওয়া আর কি, টানা দেওয়া, সাপোর্ট দেওয়া। ওকে, এটাই। আমরা তো আমাদের সবার বিল্ডিং গুলো যত ফ্ল্যাট, সাধারণত হয়তো এত কমপ্লিকেটেড হবে না, বাট যাই হোক কোনো কারণে যদি হয় তখন আমরা এই অংশটা এটা ফলো করবো আর কি। ওকে, আচ্ছা, তারপর আসো ডিস্টেন্স গুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা এই যে এখানে অনেক ধরনের আরো অনেক কিছু আছে, আমরা এত কিছু ফলো করব না, আমরা ফলো করব হলো শুধু ওই যে, আমরা ফলো করব হলো ওই যে এটা। ওকে, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। তবে এই স্ট্রাকচারটা ফলো করার আগে এখান থেকে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিব, সেটা হলো এই যে দেখেন বিটা কি বলেন তো? বিটা হলো ওই যে আমাদের যে ওয়াল বা আমাদের যে রুফের এন্ডিং পয়েন্ট থেকে নিকটতম এয়ার টার্মিনালের দূরত্ব। ওকে, মনে করেন আমি যদি একটু ড্র করি,
মনে করেন এটা হলো আমার একটা রুফ, এটা হলো আমার রুফ। আমার এই যে ছাদের যে এজ, এই এজ থেকে আমি যেটা বসাবো এটা কত দূরে বসাবো, এয়ার টার্মিনাল। ওকে, এটা যদি আমার এয়ার এয়ার টার্মিনাল পয়েন্ট হয়, অর্থাৎ এটা যদি আমি এরকম এয়ার টার্মিনাল, এটা যদি আমার এয়ার টার্মিনাল হয়, এয়ার টার্মিনাল, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের কথাই বলা আছে এখানে। ওই যে সেটা হলো 0.6 মিটার বা 2 ফিট। ওকে, 0.6 মিটার বা 2 ফিট, এটুকু ভুলে যান। এটুকু, সরি সরি, এটা বি, এটা হলো যে বি, বি 0.6 অথবা 2 ফিট। ওকে, বি, বি। আর এ সম্পর্কে আমরা এখান থেকে নিব না, পরের। কারণ আমরা আমাদের দেশে এগুলো যে টিন শেড বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে এই যে বি, এয়ার টার্মিনাল আর লোকেটেড উইথিন, এয়ার ভিতরে এজ অফ দা রিজাল্ট বা এজ অফ দা রুফ আমাদের ক্ষেত্রে হবে। ওকে, ওইখান থেকে কেন নিছি, কারণ এখানে এই জিনিসটা দেখানো নেই, এখানে অন্য জিনিসগুলো দেখানো আছে। আচ্ছা, এখন দেখেন, এখানে যদি একটা ছাদ হয়, এই যে ছাদ, এটা যদি একটা ছাদ হয় বিল্ডিং এর, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ছাদের, হ্যাঁ, আমাদের যে ছাদের যে এজ, এটা তো এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, চারটা এজ ছাদের, তাই না? এই এজ এর কাছে কিন্তু এয়ার টার্মিনাল গুলো অনেক কাছাকাছি, দেখছেন? এই এজ এর কাছে যদি হয়, তাহলে এয়ার টার্মিনাল গুলো অনেক কাছাকাছি হয়। আর যদি ভিতরের গুলো একটু দূরে দূরে, ভিতরের গুলো একটু দূরে দূরে। একই রকম ভাবে এই যে দেখেন, এজের কাছাকাছি হলে কি, কাছাকাছি এজের, এজের যেগুলো আছে এগুলো অনেক কাছাকাছি। আবার এই যে দেখেন, এখানে একটা ক্রস মেশ আছে। এই যে দেখেন, এই যে এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো হলো কি, এগুলো হলো যে কপার স্টিপ, কপার স্টিফ বা কপার স্টিফ। ওকে, এগুলো হলো কপার স্টিফ। ওকে, সো এখন আমাদের যদি এটা একটা ছাদ হয়, আমি এখানেই দেখাবো নাকি একটা ড্র করে দেখাবো? আর যে এটা এভাবে থাকুক, আমি একটা ড্র করি ছোট করে। আমি যদি এরকম একটা ছোট করে একটা ড্র করি, তো এটা যদি আমার এই পাশে, হ্যাঁ, এই পাশে যদি মনে করেন রাখলাম। ওকে, এটা হলো আমার ছাদ। ওকে, এখন এখানে আমি রেড কালার দিয়ে বসাই, কালার ছোট করে ফেলছি অনেক। আচ্ছা, যাই হোক, মনে করেন এখানে একটা বসাবো, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এজ বরাবর কি হবে বলেন, এজ বরাবর অনেক কাছাকাছি হবে। ওকে, এরকম এজ বরাবর কাছাকাছি হবে। তারপরে এখানে এজ বরাবর, সমান হচ্ছে না, বাট একটু বুঝে নেন আর কি। আর এই যে মাঝখানে একটু দূরে দূরে। এখন এটাকে আমি অনুমান করে বসাবো না, অনুমান করে না। এই যে এজ বরাবর যদি হয়, এই যে এজ বরাবর, সেক্ষেত্রে একটা থেকে আরেকটা, ওকে, একটা থেকে আরেকটা ডিস্টেন্সটা এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে, এজ বরাবর সি, ডিস্টেন্স হলো কত, একটা থেকে আরেকটা সি। সি এর মানে কত? সি এর মানে হলো সি, 6 মিটার, 6 মিটার বা 20 ফিট। অর্থাৎ এখানে যদি আমার একটা এয়ার টার্মিনাল থাকে, তার 6 মিটার দূরে আরেকটা, 6 মিটার দূরে আরেকটা, তার 6 মিটার দূরে আরেকটা, তার 6 মিটার দূরে আরেকটা। এরকম এরকম ভাবে এইখান থেকে সেই প্রত্যেক, এই যে প্রত্যেকটা ডিস্টেন্স, এইটা, এটা, এটা, এই যে প্রত্যেকটা পয়েন্ট, এক একটা পয়েন্ট আর একটা থেকে 6 মিটার দূরে। ওকে, এটা থেকে এটা এই এজ বরাবর হলো 6 মিটার দূরে। আর এজ থেকে ভিতরে কতটুকু ভিতরে বসাবো, ওকে, এজ থেকে কতটুকু ভিতরে বসাবো সেটা কিন্তু আমরা ওই যে আগের দেখে আসছি। এই যে এজ থেকে কতটুকু এই দূরে বসাবো সেটা হলো 0.6 মিটার বা 2 ফিট, এটা কিন্তু আমরা আগের আগের পিকচারে দেখে আসছি। ওকে, আচ্ছা, এখন বাহিরের গুলো তো গেল, এজ এর গুলো আমরা 6 মিটার দূরে দূরে বসাবো। এখন তাহলে ভিতরের গুলো, এই যে ভিতরের গুলো, এখান থেকে এটা, এখান থেকে এটা কত দূরে, এখান থেকে এটা ভিতরের গুলো, অর্থাৎ
এখান থেকে এটা কত দূরে, সরি এটা তো ডিলিট হয়ে গেছে দেখে। অর্থাৎ এটা এখান থেকে এখানে কত দূরে হবে। এটা দেখেন এখানে বলে দেওয়া আছে এই যে এ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অর্থাৎ ভিতরের গুলো একটা থেকে আর একটা এ, এ হলো কত 15 মিটার। এ হলো 15 মিটার, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অর্থাৎ এজ এজ বরাবর একটা থেকে আর একটা 6 মিটার, আর ভিতরের গুলো একটা থেকে আর একটা 15 মিটার। একই রকম ভাবে এখন এখান থেকে এটা তো 15 মিটার, এখন এখান থেকে এটা কত, বা এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত, এখান থেকে এটা কত। এটা আমি অন্য একটা কালার নিই। যেমন এই যে টার্মিনালটা আছে, এয়ার টার্মিনাল, বা এয়ার টার্মিনাল হোক বা কপার স্ট্রিপ হোক, এখান থেকে এটার দূরত্ব কত হবে। একই রকম ভাবে এই এয়ার টার্মিনাল থেকে এই এয়ার টার্মিনালের দূরত্ব কত হবে। একই রকম ভাবে এই এয়ার টার্মিনাল থেকে এই এয়ার টার্মিনাল বা এখানে যে আপ স্ট্রিপ থাকবে সেটার দূরত্ব কত হবে। সেটা হলো এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে, এই যে এজ এর সাথে যে এয়ার টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলো থেকে তার পাশেরটা হবে এ। এ মানে হলো 15 মিটার, তার পাশেরটা হবে আবার এ 15 মিটার। ওকে, তার মানে এই যে ডিস্টেন্সটা, এখানে যে ডিস্টেন্সটা এটা 15 মিটার, এই ডিস্টেন্সটা 15 মিটার, এই ডিস্টেন্সটা 15 মিটার। কত, 3 15 45। এখন আমাদের বিল্ডিং এ হয়তো উইথ আর কম, মনে করেন আমাদের বিল্ডিং এর উইথ হলো 40। সেক্ষেত্রে আমরা আসলে কি করব, সেক্ষেত্রে আমরা ওই যে 15 মিটার থেকে একটু কমিয়ে দিব, একটা দুইটা তিনটা, সেক্ষেত্রে এখান থেকে এটা হয়তো 13 মিটার, এখান থেকে এটা 13 মিটার, এখান থেকে এটা 13 মিটার, 43, 3 3 39, একটু কমিয়ে দিব আর কি। ওকে, মনে করেন 35 মিটার, সেক্ষেত্রে আহ, তিন 3 3 11 33 বা 12, 12 মিটার করে দিব। বেশি করে দিলে তো আসলে সমস্যা নাই, অনেক বেশি না, না। বাট যেমন দুইটার জায়গায় তিনটা দিলাম না, বাট একটু কম, একটু এরকম 2 3 মিটার কম যদি এরকম থাকে তাহলে এরকম করে দিয়ে দিব আর কি। একই রকম ভাবে এখান থেকে এটা হবে কত, 15 মিটার, এখান থেকে এটা 15 মিটার, এখান থেকে এটা 15 মিটার। এখন আমাদের বিল্ডিং এর লেন্থ যদি এরকম যদি কম হয়, মনে করি 1 2 3 3 15 45, এখন আমাদের বিল্ডিং এর লেন্থ হলো 35 মিটার বা 40 মিটার, সেক্ষেত্রে আমরা কি কি করবো, একটু কমাই দিব, 3 12 36 করে দিব, 12 12 12, 3 12 36 এরকম করে দিব। ওকে, সো আশা করি ওই কিভাবে আমরা এই টার্মিনাল গুলো কানেকশন দিব বা ফিট করবো এগুলো সম্পর্কে, যে ক্লিয়ারেন্স, এগুলো সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, এখন শুধু ওই যে ডাউন কন্ডাক্টরের সাইজ কি হবে, এটা তো ডাউন কন্ডাক্টরের সাইজ তো এর আগের গুলো যে আলোচনা করছি। ক্লাস 1 এর ক্ষেত্রে 29 mm² হলো ডাউন কন্ডাক্টরের সাইজ মিনিমাম। আর হলো ক্লাস 2, অর্থাৎ বিল্ডিং এর হাইট যদি 23 মিটারের বেশি হয় সেক্ষেত্রে ডাউন কন্ডাক্টরের সাইজ 58 mm²। 58 মানে কত, 58 mm² এর কেবল তো মনে হয় পাওয়া যাবে না, 50 mm² পাওয়া যাবে, এর পরের সাইজ হলো 70 mm²। আপনারা 70 ইউজ করবেন। ওকে, আর অথবা 95 ইউজ করবেন যদি বেশি ইউজ করতে চান। অপটিমাম, যদি অপটিমাম লেভেল ইউজ করতে চান সেক্ষেত্রে 70 mm² ইউজ করলেন। ওকে, আর যে স্টিপের কথা তো অবশ্য থিকনেস এ বলে দেওয়া আছে, যে উইথ এবং থিকনেস। ওকে, 1.3 এবং থিকনেস, থিকনেস বলা আছে। দেখেন তো আবার একটু দেখি, এগুলো আসলে আপনাদের মুখস্থ করার জন্য কারণ নেই, কারণ যে সমস্ত জিনিস কোডে লেখা আছে, বইয়ে লেখা আছে, এগুলো আসলে এত মুখস্থ করার কারণ নয়, বাট কাজ করতে করতে যদি কিছু স্মরণ হয়ে যায় সেটা ভিন্ন কথা। যেমন এই যে বন্ডিং কন্ডাক্টর 1.3 mm, 12 ফিট। এখন এখানে আবার মেইন কন্ডাক্টর, মেইন কন্ডাক্টর কেবল, এখানে আবার মেইন কন্ডাক্টর যদি সলিড স্ট্রিপ হয়, ঠিক না, সাধারণত মেইন কন্ডাক্টরটা কেবলই হয়। কেন কেবল হয়, কারণ কেবল গুলো তো আসলে ইনসুলেটেড থাকে। ওকে, ইনসুলেটেড কেবল, এজন্য সাধারণত মেইন কন্ডাক্টরটা কেবলই হয়, সব জায়গায় কেবলই ইউজ করে। ওকে, এই যে এখানেও কিন্তু ওই যে দেখেন সলিড স্ট্রিপ এতে উইথ থিকনেস লিখলেও আবার এই যে ক্রস সেকশন এরিয়া 58 mm²। এই 58 তো মার্কেটে পাওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো 70 ইউজ করতে হবে। একই রকম ভাবে যদি বিল্ডিং এর হাইট 23 মিটারের কম হয় সেক্ষেত্রে হয়তো আপনারা 29 তো মার্কেটে পাবেন না, সেক্ষেত্রে হয়তো 35 mm² ইউজ করতে হবে। ওকে,
তো আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার জন্য। ওকে, আমি বিএনবিসি এবং এনএফপি অনুযায়ী এটা বোঝানোর চেষ্টা করছি আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসি আর একটা বিষয়, সেটা হলো এটা তো বিএনবিসি এবং এনএফপি অনুযায়ী গেছে। বিএনবিসি তে ও এনএফপি তে অনুযায়ী তো গেছো, এবার এর বাইরেও ইদানিং কিন্তু ওই যে ওপিআর 60, অনেকে হয়তো নাম শুনে থাকতে পারেন। ওপিআর 60, এই যে ওপিআর 60 এবিবি, এবিবি মেক ওপিআর 60, এটা খুবই মোটামুটি একটা জনপ্রিয়, আমাদের দেশে খুব প্রচুর ইউজ হচ্ছে ইদানিং, একটা ইউজ করলেই হয়। ওকে, এই ওপিআর 60, ওপিআর 60টার একটা, আমি যখন কাজ করছিলাম একটা জায়গায় কাজ করছি। ওকে, ওপিআর 60, ওপিআর 60 এটা হলো ফ্রেঞ্চ কোড। ফ্রেঞ্চ কোড মেনটেন করে এটা তৈরি করা, এবং ফ্রেঞ্চ কোড মেনটেন করে এগুলো ইনস্টল করা হয়। যে ফ্রেঞ্চ কোড মেনটেন করে কিভাবে ইনস্টল করে, আপনারা যদি ওই যে ক্যাটাগরি ডাটা শিট, ডাটা শিটে তো এটা পাওয়া যাবে না মনে হয়, কিভাবে ইনস্টলেশনে যে ইনস্টলেশন ম্যানুয়াল যদি আমরা ওপেন করি, তাহলে ওই যে বিল্ডিং এর উপরে একটাই থাকে, এরকম একটা ইউজ করে। তো ওপিআর 60, যে ওপিআর আবার বিভিন্ন ভার্সন আছে, ওপিআর 30, ওপিআর 45, ওপিআর 60। হলো এটা সম্ভবত 60 মিটার কভার করে, এই জন্য ওপিআর 60টাই বেশি ব্যবহৃত হয়, যাতে একেবারে কাভারেজটা অনেক বেশি আর কি, ম্যাক্সিমাম কাভারেজ যেটা থাকে আর কি সেটা। আর সেটা ওই যে দেখেন, এটা হলো ওই যে বিল্ডিং এর যে ছাদ, ছাদের উপরে 2 মিটার হাইট থাকে। হ্যাঁ, ওকে, 2 মিটার হাইট থাকে। এই জিনিসটা কেন একটু পপুলার হয়েছে বা আমাদের দেশে, ডায়ামিটার, অর্থাৎ এখানে যদি আমি এটা বসাই, যে আমার বিল্ডিং, ওকে, এটা আমার একটা টিভি অ্যান্টেনা। ওকে, ওই যে টিভি, এর আগে একটা বিষয় ছিল ওই যে বলা হয়েছে, আমি যে বিএনবিসি তে বলা হয়েছিল না যে ইয়ার টার্মিনাল গুলো 300 টপ অফ দা এনি টপ, এই যে দেখছেন টিভি অ্যান্টেনা, যদিও এখন আর এগুলো ইউজ হয় না। টিভি অ্যান্টেনা এখন তো ডিশের যুগ, ডিশের যুগে তো আসলে টিভি অ্যান্টেনা কিন্তু ইউজ হয় না। এই যে হাইটের যে স্ট্রাকচারটা থাকবে তার চেয়ে 2 মিটার উপরে। ওকে, এটা যদি এনএফপি অনুযায়ী হয়, সেখানে এয়ার টার্মিনাল হয়, সেক্ষেত্রে এখান থেকে 300 ওকে। তো আচ্ছা, যাই হোক, এটা ওই যে 60 টা হলো কি ডায়ামিটার, এটা কাভারেজ এরিয়া, কাভারেজ এরিয়াটা হলো ডায়ামিটার 60 30 আছে, 45 60, 30 45 60। আচ্ছা, এই যে এটা এলো, এই যে এই পয়েন্টটা কাভার করে, এইটা কিভাবে কাজ করে, এটা যদি আমি এটার কাজ করার, এটা ইন্টারন্যাশনালি এতটা রিকগনাইজড না, এই সিস্টেমটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড না, কিন্তু এটা বেশ কিছু দেশে, আমাদের দেশে তো ব্যাপক ইউজ হচ্ছে। এটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম, যে পড়াশোনা করছি এটা কিভাবে কাজ করে। সেটা হলো এই যে একটা বক্স, একটা এই ইয়ার টার্মিনাল গুলো আপনারা দেখবেন যে এরকম একটা মুঠা, এরকম মাথাটা প্রথম যে উপরে একদম যে টপ, সেটা একটু চিকন থাকে। আমরা এর আগে যে টার্মিনাল সেরকম, বাট এর নিচে এরকম একটু মুঠা একটা জিনিস থাকে, ওকে, মুঠা। এটার ভিতরে একটা ব্যাটারি থাকে এবং একটা সোলার প্যানেল থাকে। এটার একটা ব্যাটারি থাকে এবং এটার বাইরে যে একটা সোলারের সিস্টেম থাকে, এই সোলারের মাধ্যমে ব্যাটারিটা সবসময় চার্জ হয়। ওকে, ব্যাটারিটা সবসময় চার্জ হয়। চার্জ হইয়া যখন কোনো লাইটনিং স্ট্রাইক হয়, তখন সে কি করে, সে একটা পাথ ক্রিয়েট করে। পাথ ক্রিয়েট করে মানে কেমন হলো, আমি যদি একটু সহজ ভাষায় বলি, যে আমাদের যে গ্রামের বাড়িতে বিশেষ করে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তখন কি করি আমরা, অনেক সময় আত্মীয় স্বজন আসতেছে শুনি একটু রাস্তায় গিয়ে আগায়া নিয়ে আসি না, এরকম হয় না? যে মনে করেন হলো, আহ মনে করেন এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার এটা হলো আমার বাড়ির সামনে দিয়ে আসা যে রাস্তা, আমার আত্মীয় স্বজন আসতেছে, তা আমরা একটু বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটু আগাই, আগায় একটু রিসিভ করে নিয়ে আসি আর কি, এরকম, যেটা একটু বেশি উষ্ণ আতিথেয়তা যেটাকে বলে আর কি। তো এই ওপিআর সিস্টেমটা এভাবে কাজ করে, যখন কোনো একটা লাইটনিং স্ট্রাইক হয়, তার রেঞ্জের ভিতরে, তার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের ভিতরে যদি
আস কোনো চার্জ, অর্থাৎ রেঞ্জের ভিতরে যদি কোনো চার্জ সে ফিল করে, এটার ভিতরে যেহেতু ব্যাটারি আছে, যে এর ভিতরে একটা মেকানিজম আছে অবশ্যই, তে সে যদি ফিল করে যে তার রেঞ্জের ভিতরে একটা লাইটনিং চার্জ আছে, মানে কিছু ভোল্টেজ বা কিছু পটেনশিয়াল আছে, তখন সে নিজেই এরকম কিছু আপলিড পাঠায়। আপলিড মানে একটা আর্কিং এর মতো একটা কিছু সে পাঠায়। অর্থাৎ সে ওই যে বলে, মানে সহজ ভাষায় যদি বলি যে সে ওই এটাকে টেনে নিয়ে আসা আর কি। ওকে, সে এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে, সে একটা চার্জ ক্রিয়েট করে যেটা ওই লাইটনিং স্ট্রাইকটাকে টেনে নিয়ে আসে। ওকে, এজন্যই এটা ছাদের উপরে একটা দিলেই হয়। ওকে, এই যে ছাদের উপরে এখানে একটা দিছে, তার যে রেঞ্জ 60 ডায়ামিটার, বা এটা যারা কন্ট্রাক্টর আছে তাদের সাথে হয়তো আরো বেশি এক্সপ্লেন করতে পারবে, যারা এগুলো মার্কেটিং করে। দেখো, আমি যতটুকু পড়াশোনা করছি সেখান থেকে আমি বলছি, এটা যে একটা দিলে, একটা কেন দেওয়া হয়, একটা এই জন্যই দেওয়া হয় যে তার রেঞ্জের ভিতরে যদি থাকে তখন সে এটা কি করে, টেনে নিয়ে আসে, টেনে নিয়ে আসে ওর কাছে। ওকে, এই জন্য দেখবেন ওরা সাধারণত বিল্ডিং এর মাঝখানে এটা বসায়। হ্যাঁ, বিল্ডিং এর মাঝখানে এটা বসায়, যাতে এটা ওরা টেনে নিয়ে আসতে পারে, এই জন্য একটাই বসায়। বাট আমরা যদি এনএফপি এর কথা বলি, এনএফপি এর কথা বলি, যদি আমরা এই যে আমরা যদি এখানে কথা বলি, যেটা নিয়ে আমরা বেশি অ্যানালাইসিস করছি, এটা নিয়ে এই কথা বলি, এগুলো তো হলো হচ্ছে পেসিভ, যে কপার টার্মিনাল, সেগুলো এদের ওই যে ওই পাওয়ার নাই, মানে টেনে নিয়ে আসা। অর্থাৎ এটার উপরে এসে যদি পড়ে তখন সে প্রোটেক্ট দিয়ে দিবে, যদি পাশে পড়ে তাহলে তার কিছু করার নাই। পাশে পড়লে তো ওর কোনো সমস্যাও নাই, তাই না? এটা হলো এরকম, যে তুমি যদি আমার উপরে এসে পড়ো এয়ার স্ট্রাইক, তাহলে আমি প্রোটেক্ট করব, সে এটাকে মাটিতে পাঠিয়ে দেবে। বাট ওইটার এটা হলো যে সে তার আশপাশেও যদি একটা নির্দিষ্ট, মনে করেন আমার আমি ওপিআর 60, মনে করেন আমার ডায়ামিটার 60, কিন্তু আমার বিল্ডিং এর লেন্থ বা ইয়া হলো মনে করেন 40 বা 30, তার মানে কি সে ওই 60 কিন্তু প্রোটেকশন ওই 60 পর্যন্ত আর একটু বেশিও দিবে, তার আশপাশে থাকলেও সে সেটাকে টেনে নিয়ে আসবে। এটা এভাবেই কাজ করে, এখন আমাদের দেশে এটা ইউজ করছে। আপনারা চাইলে এটাও প্রপোজ করতে পারেন আর কি। এটা ধর আমি শুধু কোনো বিল্ডিং এর যদি ডিজাইন করি তাহলে এটাই করি, বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো বা হোটেল গুলো এরকম এগুলো প্রপোজ করি। বাট বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, ওরা আইসি অনুযায়ী রিস্ক ক্যালকুলেশন বা আইসি অনুযায়ী সলিউশন চায়। সেক্ষেত্রে আইসি অনুযায়ী রিস্ক ক্যালকুলেশন করতে গেলে আসলে এটা একটা আলাদা একটা ট্রেনিং এর মতো আর কি, আলাদা একটা টপিক, সেটা আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত না আর কি। ওকে, যেমন এই যে রিস্ক অ্যাসেসমেন্টটা আমি কিন্তু এখানে ইনক্লুড করি নাই, কারণ রিস্ক অ্যাসেসমেন্ট একটা লেন্দি প্রক্রিয়া, একটু টাইম কনজিউমিং আর কি। ওকে, তো আপনারা যদি কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং প্রপোজ করেন, সেক্ষেত্রে হয়তো এই ওপিআরটাও ইউজ করতে পারেন, ওপিআর সিস্টেমটাও ইউজ করতে পারেন, অথবা এনএফপি ইউজ করতে পারেন। আর যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, কোনো ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে ওদের কাছ থেকে একটু মতামত নিবেন আর কি, যে এটা কোনটা কিভাবে কাজ করে। যেমন আমি তো আপনাকে বললাম যে এটা এটা কিভাবে কাজ করে, এটা এরকম আশেপাশে হইলেও সে একটু টেনে নিয়ে আসে, এটা একটা মেকানিজম আছে। আর যদি ওই পেসিভ হয়, এটা অর্থাৎ এটা হলো অ্যাক্টিভ, এটাকে আমরা যদি বলি অ্যাক্টিভ লাইটনিং প্রোটেকশন সিস্টেম, তাহলে এনএফপি এর এটা হবে কি পেসিভ। অর্থাৎ পেসিভ মানে কি, ও আসলে টেনে নিয়ে আসে না, বাট ওর উপরে এসে পড়লে তখন সে প্রোটেকশন দেয়। ওকে, তো এই হলো আজকের মতো এখানে এই লাইটিং প্রোডাকশন সিস্টেম। আর যেটা বলছি যে আর্থিং, আর্থিং হলো আর্থিং, আর্থিং এর প্লে লিস্টে যে আর্থিং এর লেকচারটা দেওয়া আছে ওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।